রাজিতার গলায় আনান হাত দিতেই রাজিতা এক ঝটকায় আনানের হাত সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন? আনান কণ্ঠটা নরম করে বলল, মেয়েরা নাকি উপহার পেতে পছন্দ করে, তাই তোমার জন্য আমার জন্য উপহার এনেছেন। এত কিছু বলার পরেও আপনি ভাবলেন কি করে যে আপনার উপহার পেয়ে আমি সব ভুলে যাব এক্ষুনি? আর দেখি কি উপহার এনেছেন। বলে রাজিতা আনানের দিকে ঘুরে ওর হাত থেকে নেকলেসটা নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার কি আমাকে লোভী মেয়ে মনে হয়? না, আসলে আমি তো শুধু তোমার রাগ ভাঙানোর জন্য ছোট্ট একটা উপহার এনেছি। জানি না তোমার পছন্দ হয়েছে কিনা। আমাকে দেখে কি আপনার সত্যিই মনে হয় যে আপনাদের টাকা পয়সার লোভে পড়ে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি কি তা বলেছি? বলেননি? তাহলে তখন ওটা কি ছিল? আমি এমনি এমনি বলছি? বলেননি? তাহলে তখন ওটা কি ছিল? আমি এমনি এমনি বলছি। তখন রাগে আমার মাথা ঠিক ছিল না, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি। নিজের রাগটাকে আগে কন্ট্রোল করা শিখুন। রাগ মানুষের সমস্ত গুণগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। সব সময় তো শুধু আমাকেই জ্ঞান দিন, নিজেকেও মাঝে মধ্যে জ্ঞান দিবেন, তাহলে আর এই রকম সিচুয়েশন তৈরি হবে না। দেখো, আমি তো মেনে নিয়েছি যে আমার ভুল হয়েছে। তোমাকে আমার বিশ্বাস করা উচিত ছিল। একটা মেয়ে বিয়ের পর পুরো পৃথিবীর সাথে হাসিমুখে লড়ে যেতে পারে যদি তার ভালোবাসার মানুষটি পাশে থাকে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি বিপক্ষে গিয়ে দাঁড়ায়, তাহলে পুরো পৃথিবীটাই পর হয়ে যায়। আনান এইবার রাজিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজিতা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও আনানের শক্তির কাছে পেরে উঠল না। রাজিতার চোখের পানিগুলো যেন ঝরতে ঝরতে এখন কিছুটা শিথিল হয়ে এসেছে। ও আনানকে উদ্দেশ্য করে বলল, শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে এবারের মতো মাফ করে দিচ্ছি। আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি কখনো হবে না। মানুষ মাত্রই ভুল করবে, আবার ক্ষমা চাইবে, কিন্তু এক ভুল দুইবার করা মানে আগের ভুলটাকে ভুল না ভাবা। আনান আস্তে করে বলল, রাজিতা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আর আমাকে উপহার দিতে চাইলে দামি কিছু না দিলেও হবে। বিয়ের মধ্যে যা দিয়েছেন ওগুলো পরারই তো সময় নেই। আর দিয়ে কি হবে? সব মেয়েরাই শুধু দামি গিফট চায় না। আনান সাহেব বুঝলেন, কিছু কিছু মেয়ে ভালোবাসার ছোট ছোট উপহারগুলো হৃদয় দিয়ে আগলে রাখে। আনান এবার রাজিতাকে ছেড়ে বিছানা থেকে উঠে গেল। তারপর লাইট জ্বালিয়ে টেবিলে রাখা একটা ফুলের মালা এনে রাজিতাকে বলল, একটু উঠে বসতে পারবে? রাজিতা আনানের হাতে থাকা ফুলের মালা দেখে বলল, এসব আবার কখন আনলেন? তারপর আনান রাজিতার বেনি করা চুলে ফুলগুলো দিতে গেলে রাজিতা সরে গিয়ে বলল, আমার এখন ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও শুয়ে পড়ুন। বলেই কাঁথাটা গায়ের উপর তুলে দিয়ে শুয়ে পড়ল রাজিতা। আনান বুঝতে পারল যে রাজিতা এখনো রেগে আছে। ও যেসব কথা বলেছে, এত সহজে রাগ ভাঙে? আনান আর কিছু না বলে শুয়ে শুয়ে ভাবতে লাগলো যে কে হতে পারে যে এই ছবিগুলো পাঠিয়ে ওর গড়তে থাকা ভালোবাসায় ফাটল ধরিয়ে দিল। একবার তাকে খুঁজে পেলে আনান কখনো ক্ষমা করবে না। তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। আনান এটা স্পষ্ট বুঝতে পারছে যে রাজিতার আপন কেউ ছাড়া এই ছবিগুলো অন্য কারো পাওয়ার কথা না, কিন্তু লোকটা আসলে কে? সারা সকাল রাজিতা আনানের সাথে ভালো করে কথা বলেনি, মুখটা কালো ম্যাগের মতো করে রেখেছে। গাড়িতে উঠে কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, তোমার কি মনে হয় কে পাঠাতে পারে ছবিগুলো? রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আর কত চুপ থাকবে? আমাকে এভাবে শাস্তি কেন দিচ্ছ? তোমার শাস্তি দেওয়া শেষ হচ্ছে না? দেখো, এভাবে চুপ থাকলে কোনো কিছু সলভ করা যাবে না। ছবিগুলো যে পাঠিয়েছে সে তোমার শত্রু হবে, আর আমি চাই না কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করুক। কাজেই শাস্তি তাকে পেতেই হবে। আজ আমাকে ছবি পাঠিয়েছে, কাল যে আমার পরিবারকে ছবি পাঠাবে না তার গ্যারান্টি আছে? মা বাবাও যদি ছবিগুলো দেখে আমার মতো ভুল বোঝে? 2 দিন পর গেট টুগেদার পার্টি। আমি চাই না সব কিছু শুরুর আগে শেষ হয়ে যাক। আমি তোমার লাইফে আর কোনো ঝামেলা চাই না। না তো আমি নিজে করব, আর না তো কাউকে করতে দিব, প্রমিস। রাজিদা দেখলো যে আনানের কথাই ঠিক। ছবি কে পাঠিয়েছে তা আগে বের করতে হবে। আপনাকে ছবিগুলো কিভাবে পাঠিয়েছে? মেসেঞ্জারে। এই যে দেখো, আইডিটার নাম মনে হয় পলাশ ফুল ছিল, এখন ব্লক করে রেখেছে। রাজিতা আনানের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজগুলো দেখলো। বেশি কিছু লেখেনি, তবে একটা লেখা দেখে ও আটকে উঠল। লেখার ধরনটা ওর খুব পরিচিত। তারপর ফোনটা আনানের হাতে দিতে দিতে বলল, রিমি। আনান নিজেও যেন চমকে উঠল রিমির নাম শুনে। রাজিতার কাছে যতটুকু শুনেছে, রিমি অনেক ভালো একটা মেয়ে, ছোটবেলা থেকে ওর অনেক সাহায্য করেছে। তাহলে রিমি কি করে হতে পারে?
আনান অবাক হয়ে বলল, রিমি কি করে হতে পারে? তুমি তো বলেছিলে। জানি না, আমিও শিওর না। শিওর না হয়ে কাউকে সন্দেহ করলে তোমার মতো পস্তাতে হবে। আমি এখন একটু যাব চাচ্চুদের ওখানে, রিমির সাথে কথা বলতে হবে। এখন গিয়ে কি কথা বলবে? আর রিমি বাসায় আছে কিনা সেটাও তো জানতে হবে। হ্যাঁ, আমি ফোন করে শুনছি ও বাসায় আছে কিনা। আমার তো এখন ক্লাস নেই, আপনি আমাকে ওখানে ছেড়ে দিলেই হবে। কাজটা রিমি করে থাকলে আমার বেশি সময় লাগবে না সেটা বের করতে। আমি চাচ্ছি এটা রিমি যেন না হয়। যাকে আমি আমার আপন ভাবি, শুভাকাঙ্ক্ষী ভাবি, সে যদি আমার শত্রু হয় তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। ক্লাস শেষ হলে আমিও তোমার সাথে যেতাম, তোমাকে একা পাঠাতে সাহস হয় না। রাজিতা একগাল হেসে বলল, আরে আমি কি ছোট বাচ্চা নাকি? আর এই কয়দিনে আপনার থেকে অনেক কিছু শিখেছি, ভয় পাবেন না। মানছো তাহলে যে আগে তুমি বোকা ছিলে? আপনি এমনভাবে বলছেন যেন এই কয়দিনে আমি সব কিছু শিখে পুরো পৃথিবী উল্টিয়ে ফেলেছি। আমি কি বলেছি সে কথা, নাকি তুমিই বললে? রাজিতার ভাগ্য ভালো ছিল যে রিমি বাসাতেই আছে। ড্রাইভার গাড়িটা রাজিতার চাচ্চুর বাসার সামনে রাখতেই রাজিতা নেমে চলে গেল। আনানের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজিতাকে নামিয়ে দিয়ে চলে যেতে হলো। রাজিতাকে দেখেই রিমি জড়িয়ে ধরে বলল, কি রে, এত সকাল সকাল তুই? আনান ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? রাজিতা ওর কথার উত্তর না দিয়ে ওর চাচা আর চাচির সাথে কথা বলে রিমিকে নিয়ে ওর রুমে যেতে যেতে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। রিমি ওর রুমে গিয়ে বলল, কি এমন কথা যে সবার সামনে বলতে পারলি না? রাজিতা কান্না করতে করতে বলল, জানিস আনান আমাকে আর নেবে না, বলেছে এখন থেকে এখানেই থাকতে, কোনো জিনিসপত্রও আনতে দেয়নি, বলেছে ওনাদের বাসার কিছুই আনা যাবে না। রিমি ওকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন পরেই তো নিয়ন ভাইয়া আসছে, তখন সব ঠিক হয়ে যাবে। আনান আমাকে ভুল বুঝেছে, আমি এখন কি করব? আমার মনে হয় নীলা আপুই কাজটা করেছে। বলেই আবার কান্না করতে করতে ছবি পাঠানোর সব ঘটনা রিমিকে খুলে বলতেই রিমি বলে উঠল, দেখেছিস আপুর কাজকর্ম, নিজে বিয়ে করতে চলেছে তাও তোর পিছু ছাড়ছে না। আমি আজকেই নিয়ন ভাইয়াকে বলে দেব। আর চাচুদের এখনই কিছু বলিস না, চিন্তা করবে ওনারা, আমি পরে বলে দেব। তুই আমাকে এক গ্লাস ফলের জুস এনে দিতে পারবি? সকালে ভালো করে কিছু খাইও নি। রিমি ওকে রেখে রুম থেকে বের হতেই রাজি তার নিজের অভিনয়কে নিজেই বাহবা দিল। ও নিজেও চায় যে ওর গোপন শত্রুটা যেন রিমি না হয়, কিন্তু ইনভেস্টিগেট তো করতেই হবে। রিমির ফোনের পাসওয়ার্ড ওর জানা আছে। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে সুইচ প্রোফাইলে গিয়েই রাজি তার হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ও যেন নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছে না। রিমির আরেকটা আইডির নাম পলাশপুর, তার মানে ওর ধারণা সত্যি হয়ে গেল। এটা রিমি না হলেই হয়তো ও বেশি খুশি হতো। তারপর চ্যাটলিস্টে আনানের আইডি দেখে 100% শিওর হয়ে গেল। ধপ করে রিমির বিছানার উপরে বসে পড়ল রাজিতা। ওর চোখের পানির ধারা বন্ধ হয়ে গেছে। রিমি হয়তো কল্পনাও করতে পারেনি যে রাজিতা এভাবে ওকে ধরে ফেলবে। রিমির মতে প্রথমত রাজিতা একটু বোকা টাইপের মেয়ে, দ্বিতীয়ত ও কখনো রিমিকে সন্দেহ করবে না, তৃতীয়ত রাজিতা কখনো কারো পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করে না। রিমি এসে রাজিতার হাত থেকে ফোনটা নিতেই সব বুঝে গেল। দুজনে চুপচাপ পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিমি প্রথম কথা বলল, প্লিজ রাজি, আমাকে মাফ করে দে। আমি আসলে, তুই এটা কেন করলি রিমি? আমি তোকে সব থেকে আপন ভাবতাম। আমি ভাবতাম যে চাচ্চু আর নিলয় ভাইয়ার মতো তুইও আমায় আপন ভাবিস। তুই সব সময় আমার ভালো চাস, আমি না চাইতো আমাকে সাহায্য করতে এগিয়ে আসিস, কিন্তু তুই, আমি আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমি তোকে সাহায্য করার জন্যই। আমার সাহায্য? আমার সংসারটা শুরু না হতেই ভেঙে দেওয়াটাকে তুই সাহায্য বলছিস? আমি আসলে নিজে কাজটা করিনি, নিয়ন ভাইয়া, হ্যাঁ নিয়ন ভাই আমাকে এটা করতে বলেছিল। নিয়নের নাম শুনতেই রাজিতা বিছানা থেকে উঠে বসলো। কাল থেকে এসব কি হচ্ছে ওর সাথে? ওর আপন মানুষগুলোই কেন আস্তিনের সাপ হয়ে বেরুচ্ছে? ও কি এমন পাপ করেছে যার শাস্তি সবাই হাসি মুখে ছুরি ঢুকিয়ে করছে? রাজিতাকে চুপ থাকতে দেখে রিমি বলল, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, আর তোর অন্য কোথাও বিয়েটা ভাইয়া কিছুতেই মেনে নিতে পারছে না। এখন আনান ভাইয়া তোকে আর না নিলে ভালোই হবে। নিয়ন ভাইয়া আসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ন ভাইয়ার প্ল্যান। নিয়ন ভাইয়া তোকে এত সব করতে বলেছে? আমি কি মিথ্যা বলছি? নিয়ন ভাইয়া আমাকে এসব করতে বলেছিল। তোর বিশ্বাস হচ্ছে না? রাজি, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে।
তোকে একদম রাজরানীর মতো করে রাখবে। ভাইয়ের থেকে ভালো আর কেউ তোর খেয়াল রাখতে পারবে না, দেখিস। তুই নিজের ভাইয়ের জন্য আমার জীবনটাকে ছিন্নভিন্ন করে দিতে একবারও ভাবলি না? রাজি, নিয়ন ভাইয়া তো আমার ভাই। নিজের ভাইয়ের কষ্টটা আমি কি করে চেয়ে চেয়ে দেখতাম? আর আমি কেউ না, তাই না? রাজি, তুই আমাকে কেন ভুল বুঝছিস? আমি তো ভাইয়ার কথাতে শুধু। ওই নামটা আর কখনো আমার সামনে নিবি না, আর তুইও কখনো আমার সামনে আসবি না। আমি আর কাউকে বিশ্বাস করি না, সবাই বিশ্বাসঘাতক। আর হ্যাঁ, আনান আমাকে অনেক ভালোবাসে। সো নেক্সট টাইম এমন চিপ কাজ আর করার কথা কল্পনাতেও আনিস না। বলেই রাজিতা রিমির রুম থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। আজব, ওর এখন আর একটুও কান্না পাচ্ছে না, পাথরের মতো কঠিন হয়ে আছে ও। আনান কয়েকবার কল করেছিল, রিসিভ করেনি। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না রাজিতার, আনানকেও না। নিজের উপরেই বিতৃষ্ণা চলে এসেছে ওর। আজ আনানের ক্লাস ছিল রাজিতাদের ব্যাচের সাথে। ক্লাস শেষে আনান রাজিতাকে ওর রুমে যেতে বলল। রাজিতার অনিচ্ছা সত্ত্বেও আনানের রুমে গেল। আনান রাজিতার চোখ মুখ দেখেই বুঝতে পারলো যে রাজিতা জানতে পেরে গেছে ছবিগুলো আসলে কে পাঠিয়েছে। রাজিতা আনানের সামনে চেয়ারে বসতে আনান পানির বোতল এগিয়ে দিতে দিতে বলল, ওটা রিমি ছিল? রাজিতা আগে অনেকটা পানি খেয়ে নিল। ওর মনে হচ্ছে পুরো পৃথিবীর পানি খেলেও হয়তো ওর তৃষ্ণা মিটবে না। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, কষ্ট পাওয়ার জন্যই আমি কি একমাত্র পারফেক্ট? কি বলছো এসব তুমি? সবাই কেন শুধু আমাকেই বেছে নেয় কষ্ট দেওয়ার জন্য? আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এই আনা থাকতে কেউ তোমার ধারে কাছেও আসতে পারবে না। কেউ তোমাকে একটু কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তাকে পেতে হবে। আর সেটা যদি আপনি নিজে হন তখন? আমি একবার ভুল করেছি বলে কি বারবার ভুল করব? কথা দিচ্ছি, না জেনে শুনে কখনো তোমাকে ভুল বুঝবো না, প্রমিস। রাজিতা আনানের হাত শক্ত করে চেপে ধরে বলল, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে কখনো ভুল বুঝলেও না, কারণ এখন আপনি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আমি আর কাউকেই বিশ্বাস করতে চাই না। তারপর রাজিতা আনানকে সব খুলে বলতেই রাগে অগ্নিবর্ণ ধারণ করে আনান বলল, দেখেছ, আমি আগেই বলেছিলাম যে তোমার নিয়ন ভাইয়ার মনের খবরটা তোমার জানা উচিত ছিল। কিন্তু উনি তোমাকে পাওয়ার জন্য এমন জঘন্য একটা কাজ করবে আমার ভাবতেও ঘৃণা লাগছে। এর শাস্তি তো পেতেই হবে তাকে, একবার দেশে আসুক। আপনি কথা দিন এই নিয়ে আর কোনো ঝামেলা করবেন না। এতদিনের উপকারের প্রতিদানটা না হয় আমি এভাবেই দিলাম। আজ রাজিতার শুধু 2টা ক্লাস ছিল, আনানেরও শুধু একটাই ক্লাস ছিল, তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। গাড়িতে ওঠার পর থেকে রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, বলো কোথায় যাবে? রাজিতা আনানের কাঁধে মাথা রেখে বলল, আজ আমার ভালো লাগছে না, অন্য দিন যাব। ভালো লাগছে না বললেই তো আজ সারাদিন ঘুরবো। আমি যেখানে বলবো সেখানেই নিয়ে যাবেন আমাকে? বলেছি যখন নিয়ে যাব, বলেই দেখো। যদি বলি সিলেটের জাফলং যাব, নিয়ে যাব, সময় বেশি লাগবে আর কি। আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। এতই যখন আমার পছন্দের জায়গায় যাওয়ার ইচ্ছে, তখন আমি আপনাকে আমার সব থেকে প্রিয় জায়গায় নিয়ে যাব। তোমার প্রিয় জায়গা কোথায় সেটা? গেলেই বুঝতে পারবেন, সিক্রেট। আনান দেখলো যে ওর সাথে কথা বললে রাজিতার মন ভালো হয়ে যাবে, তাই ও কথা বাড়ানোর জন্য বলল, তোমার পছন্দের জায়গা আর কি হবে? এই কোনো পার্কটার হবে নাকি? আপনার কোনো কিছু গেস করার ক্ষমতাটা এত বাজে কেন? আপনি তো আমার পছন্দের জায়গাটার ধারে কাছেও যেতে পারলেন না। তাহলে কোনো রেস্টুরেন্ট, কোনো শপিং মল, নাকি কোনো রিসোর্ট? রাজিতা এবার হেসেই ফেলল। অনেকক্ষণ পর রাজিতার পানখোলা হাসি দেখেই আনানের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ওর নিজের ঠোঁটেও হাসি ফুটে উঠল। তারপর আনান আবারও বলল, আরে তুমিই বলে দাও, আমি তো পারছি না। মেয়েদের পছন্দের জায়গা কি হতে পারে আমি কিভাবে জানবো? এই তো আর একটু পরেই। বামের দিকে মোড় নেবেন মিজান ভাই। পরের কথাটা রাজিতা কিছুটা জোরে ড্রাইভারকে বলল। গাড়ি থেকে নামতে আনান দেখতে পেল যে ওরা একটা পুরাতন বাসার সামনে এসে হাজির হয়েছে। আনান রাজিতার হাতটা ধরে এগোতে এগোতে বলল, এটাই তাহলে আমার বউয়ের পছন্দের সিক্রেট জায়গা? আমার যখনই বাবা মায়ের কথা মনে পড়ে, নিজেকে একা একা লাগে বা মন খারাপ থাকে, এখানে চলে আসি। ওদের দেখলে আমার নিজের বাবা মায়ের কথাটা ভুলে যাই। ওদের সাথে নিজেকেও খুশি রাখার চেষ্টা করি। এত জায়গা থাকতে এটাই তোমার প্রিয় জায়গা? আমি তখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি। স্কুল শেষে বাসায় ফেরার পথে বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড জ্বর হয়েছে। জ্বরটা হয়তো সকালে এসেছিল, আমি বুঝতে পারিনি। ঠিক এই জায়গাটায়
রাজিতা বাসাটার সামনেই একটা বসার জায়গা দেখিয়ে বলল, ঠিক এই জায়গাটা আমি এসে বসে পড়ি। তারপর আর কিছু মনে নেই। পরে জানতে পারি যে আমার বসার পরে জ্বরের প্রকোপে আমি সেন্সলেস হয়ে পড়ি। আর এখানকার একটা বাচ্চা আমাকে দেখে লোকজন ডেকে এনে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তোমার জ্বর নিয়ে বের হয়েছিলে কেন? আমি তো বুঝতেই পারিনি যে জ্বর হয়েছে। এখনই বুঝতে পারি না? তখন তো আরও ছোট ছিলাম। কথাগুলো বলতে বলতে দুপুরের রোদের মধ্যেই দুজন ওখানেই বসে পড়ল। আনান বলল, তারপর কি হলো? সেটাই ছিল আমার এখানে আসার শুরুটা। তারপর থেকে আমি যখনই এখানে আসতাম আমার মনটা ভালো হয়ে যেত। আস্তে আস্তে এখানকার তুলি আন্টির সাথে আমার পরিচয় হইল। আরও অনেক এতিম বাচ্চার সাথে পরিচয় হলো। তারা অনেকেই এখন এখান থেকে চলে গেছে। মাঝে মধ্যে আসে, আমার সাথে দেখা হয় মাঝে মধ্যে। এখানে কিভাবে দেখা হয়? এই তো মনে করেন হয়তো কোনো প্রোগ্রাম হলো আর সেখানে আমিও আসলাম, ওরাও আসলো। ও আচ্ছা। রাজিদার এমন স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখে আনানের খুব ভালো লাগছে। রাজিদার এই রূপটা আনানের কাছে লুকানো ছিল, আজ যেন তা নিজের জানান দিচ্ছে। রাজিদা আবারও বলল, এখন ওরা 16 জন বাচ্চা আছে। আমি আসলেই ওদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসি। ওরা অনেক খুশি হয় আর ওদের হাসি মুখ দেখে আমার নিজেরও ভালো লাগে। আমাদের বিয়ের পরেও কি এখানে এসেছো? না। দেখেছেন, বিয়ের পর আসলেই মানুষ স্বার্থপর হয়ে যায়। শুধু তাই নয়, সুখে থাকলে মানুষ কখনোই দুঃখী মানুষদের আর মনে রাখে না। আজ আমার মন খারাপ হয়েছে আর অমনি ওদের কথা মনে পড়ে গেল। কয়দিনই বা হয়েছে আমাদের বিয়ের, আর তোমাকে আমি একা ছাড়লে তো আসবে। তা অবশ্য ঠিক, তারপরেও। আচ্ছা, আপনি বলেছিলেন না যে আমাকে গিফট দিতে চান? শুধু বলিনি, দিতে চাইও। তাহলে সামনের ওই দোকানটা থেকে 20টা আইসক্রিম নিয়ে আসুন। এতগুলো আইসক্রিম তুমি খেতে পারবে? আপনার আইকিউ তো দেখছি আমার চেয়েও কম। কথাটা বলতে আনান বুঝে গেল যে রাজিদা নিজের জন্য নয়, বাচ্চাগুলোর জন্য আইসক্রিম আনতে বলছে। আইসক্রিম পেয়ে বাচ্চাগুলো খুব খুশি হয়েছিল। তুলি আন্টি ওদের জোর করে খেতে বসিয়েছিল। অচেনা জায়গায় এমন পরিবেশে আনানের অস্বস্তি লাগলেও রাজিতাকে খুশি করার জন্য খেতে বসেছিল। ট্যাংরা মাছের ঝোল আর মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে বাচ্চাগুলো কি তৃপ্তি সহকারে খেলো, তা দেখে কেন জানে আনানের চোখে পানি এসেছিল। গাড়িতে বসে রাজিতা বলল, আপনি চাইলে আজ আপনাকে একটা বাস্তব গল্প শোনাতে পারি। একজনের জীবনের ঘটে যাওয়া একদম সত্য একটা ঘটনা। শুনবেন? বলো। তুমি বললে সব শুনতে রাজি আছি। গল্পটা তুলি আন্টির। আঙ্কেলের সাথে বিয়ের 5টা বছর ওনাদের খুব সুখেই কেটে যায়। তারপর আন্টির কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে আসে। আন্টি আদর করে মেয়েটার নাম রাখেন মায়া। মায়ার বয়স 1 বছর না হতে আঙ্কেল ওনাদের বাসার কাজের মহিলাকে বিয়ে করে বাসা ছেড়ে চলে যান। আন্টি বাচ্চা মায়াকে নিয়ে পুরোপুরি ভেঙে পড়েন। তখন ওনার পাশে কেউ ছিল না। ভাগ্যিস উনি কিছুটা শিক্ষিত ছিলেন, তাই একটা কেজি স্কুলে চাকরি নিয়ে অনেক কষ্টে মায়াকে মানুষ করতে থাকেন। 1 বছর 2 বছর করে কেটে যায় 19টি বছর। মায়া তখন এইচএসসি পরীক্ষার্থী। আর হ্যাঁ, এর মধ্যে মায়া অনেকবার চেষ্টা করেছে ওর বাবাকে দেখার জন্য। এতক্ষণ পর আনান বলে ওঠে, এর মধ্যে মায়ার বাবা একবারও ওদের খবর নেয়নি? না, নিজের মেয়েটাকে দেখতেও ফিরে আসেনি। ওই মহিলাকে নিয়ে অন্য শহরে গিয়ে সংসার পেতেছিলেন। মায়া ছিল তুলি আন্টির একমাত্র সম্বল। তুমি বারবার ছিল বলছো কেন? কারণ এখন আর নেই। আরে আপনি চুপ করে গল্পটা শুনুন। গল্পের মধ্যে এত কথা বললে গল্প করে মজা পাওয়া যায় নাকি? আমার তো মনে হয় যে গল্প করার সময় গল্পের শ্রোতা মাঝে মধ্যে প্রশ্ন করলেই বরং গল্পটা জমে ভালো। আপনার লজিক আপনিই রাখেন। এখন আমার গল্পটা শোনেন। কোথায় যেন ছিলাম? ও আচ্ছা, মনে পড়েছে। মায়ার এইচএসসি পরীক্ষার সামনে ওর মা জানতে পারে যে মায়া একটা ছেলেকে ভালোবাসে। ওরা পালিয়ে বিয়েও করে নেয়। নিজের মেয়ের সুখের জন্য তিনি রাজি হলেও ছেলের পরিবার কিছুতেই মায়াকে মেনে নিতে চায় না। যে মেয়ের বাবা নিজের ছোট মেয়ে আর বউকে ফেলে রেখে কাজের মহিলার সাথে চলে গেছে, সে মেয়ে কত ভালো হতে পারে? ব্যাপারটা মায়া কিছুতেই মেনে নিতে পারে না। ও শেষবারের মতো ওর বাবার সাথে দেখা করতে ব্যর্থ হলে সুইসাইড করে নেয়। ওর মা স্কুল থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে নির্বাক পাগলের মতো হয়ে যায়। তবুও ওর বাবা আসেনি। 19 বছর পর এসেছিল মেয়ের মৃত্যু সংবাদ শুনে। শুধু তাই নয়, নিজের মেয়ের খুনের দায় নিজের বউয়ের উপর চাপিয়ে দিতে চাইলে আশেপাশের লোকজন জব্দ করে ওনাকে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই বাড়িটা তুলি আন্টির নামে করে দিতে বলেন। তারপর আস্তে আস্তে 1 জন 2 জন করে এতিম বাচ্চা জোগাড় করে তাদের দেখাশোনা শুরু করেন তুলি আন্টি।
ওনার হাজব্যান্ড আর আসেনি? না মনে হয়। কি পাষাণ রে বাবা। এখন তুলি আন্টি ওদের নিয়েই থাকেন সব সময়। কেউ সাহায্য করলে ডাল নুন যা হয় তাই খায়। গল্পটা শুনে আনানের খুব খারাপ লাগছে। সারা রাস্তা দুইজনে চুপচাপ আসলো। রাজিতা যেন এই 2 ঘন্টায় কাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে গেছে। রাজিতাকে খুশি দেখে আনান নিজেও অনেক খুশি। রাতে রাজিতাকে পড়তে বসতে দেখে আনান পেছন থেকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার বউটা যে আজ দেখছি পড়তে বসেছে, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছিল নাকি আমি স্বপ্ন দেখছি? রাজিতা হাত দিয়ে আনানের মাথাটা সরিয়ে দিয়ে বলল, ঢং বাদ দিয়ে যান এখান থেকে, পড়তে দিন, নইলে নিজেই আবার কাল অপমান করবেন। নিজেই ক্লাস টেস্ট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার নিজেই ঢং করছে। পরশু তো পার্টি আছে, আর তারপর দিন একটু রেস্ট নেবে না, তাই কালকে এই টেস্টটা নিয়ে নেব ভাবলাম। যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি আর চুরিই করব না। নিজেই বলছেন চুরি করছেন, আবার চোর বললেই দোষ। কথাগুলো বলেই দুজনে হাসতে লাগলো। এরপর আনান বলল, তা তোমার ফ্রেন্ডরা যাবে তো? আমি কিন্তু ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। ওরা তো অনেকজন, তাই আগে থেকে জানালেই ভালো হবে। চিন্তা করবেন না, 2-1 জন বাদে সবাই থাকবে। হাজার হোক স্যার ইনভাইট করেছে, না গিয়ে উপায় আছে? ভুল বললে, আমি ওদের ইনভাইট করেছি স্যার হিসেবে নয়, দুলাভাই হিসেবে। আর ওরা স্যারের জন্য নয়, ফ্রেন্ডের জন্য আসবে। ওই একই হলো। তোমার জন্য একটা অফার আছে। কি অফার? ওই 16টি বাচ্চার এসএসসি পর্যন্ত পড়ালেখার খরচ আমি নিজে দেব। কথাটা শুনেই খুশিতে রাজিতার চোখ চকমক করে উঠল। ও চেয়ার ছেড়ে আনানের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি সত্যিই শুনছি? আপনি সত্যি ওদের পড়ার খরচ দিবেন? আপাতত শুধু ওই 16 জনের, তাও আবার এসএসসি পর্যন্ত। পরের ব্যাপার পরে দেখা যাবে, এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। রাজিতা আনানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তবে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। কান্না বিজড়িত কণ্ঠে রাজিতা বলল, আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমি আগে ভাবতাম যে যারা না চাইতে সব পায় তারা না পাওয়ার কষ্ট কখনো বোঝে না, কিন্তু আপনাকে দেখে আমার নিজেকে ভুল প্রমাণ করতে ইচ্ছে হচ্ছে। আনানও রাজিতার পিঠে হাত দিয়ে বলল, আগেই এত খুশি কেন হচ্ছ? আগে আমার শর্তটা শোনো। আপনার সব শর্ত আমি মাথা পেতে নেব, শুধু একবার বলুন। আপাতত একটা শর্ত মানলেই হবে। কি শর্ত? আমি আর এই আপনি শব্দটা তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি না। আপনি শব্দটা শুনলে নিজেকে কেমন জানি পরপর লাগে। রাজিতা আনানকে ছেড়ে দিয়ে বোকাদের মতো আনানের চোখের দিকে তাকিয়ে বলল, মানে এটাই, তোমার মুখে তুমি ডাকটা শোনার জন্য শুধু কান নয়, আমার হৃদয়টাও আকুপাকু করছে। বলো, আমার শর্তে তুমি রাজি? রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, এটা আবার কি ধরনের শর্ত? বলো রাজি আছো কি না। তাহলে বলো। আজ না, কাল থেকে। আমি এখন পড়ব। অফারটা কিন্তু আজকের জন্যই শুধু, ভেবে দেখো, নইলে পরে অনুতাপ করেও লাভ হবে না। কথাগুলো বলে আনান বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে রইল। আনান বাচ্চাগুলোকে দেখেই সিদ্ধান্ত নিয়েছে যে ওদের সাহায্য করবে। এক্সট্রা হিসেবে রাজিতার মুখে তুমি বলা শুনতে পেলে তো মন্দ হয় না। শুয়ে শুয়ে নিজেই নিজের বুদ্ধির তারিফ করতে থাকে। আনানের সাথে কথা বলার পর রাজিতার আর পড়ায় মন বসছিল না। জোর করে একটু পড়ল, তারপর আনানের পাশে গিয়ে শুয়ে পড়ল। আনান জিজ্ঞাসা করল, অফারটা গ্রহণ করেছ? এখন কিন্তু ঘড়িতে রাত 11:39। তোমার হাতে আর মাত্র 21 মিনিট সময় আছে। এরপর 12টা বেজে গেলেই আরেকটা নতুন দিন শুরু হয়ে যাবে। তখন কিন্তু অফারটা আর থাকবে না। বাকিটা এবার তোমার ইচ্ছা। আনানের কথায় রাজিতা একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমার অফার গ্রহণ না করে উপায় আছে? এত বড় একটা অফার একমাত্র বোকারাই হাতছাড়া করতে পারে। আমি তো আর বোকাদের দলে পড়ি না, তাই অফারটা নিয়েই নিলাম বলেই লজ্জায় কাচুমাচু হয়ে 2 হাতে মুখ লুকালো রাজিতা। আনানের কলেজাটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। এ এক অন্যরকম অনুভূতি। রাজিতা লজ্জায় যেন নড়াচড়া করতেও ভুলে গেছে। কতটা ভালোবাসো আমাকে? এক আকাশ সমান, নাকি এক সমুদ্র সমান, নাকি পাহাড় সমান, নাকি এই পৃথিবী সমান, নাকি এই পুরো মহাবিশ্বের সমান? জানি না। এমনভাবে বলছে যেন এইগুলো হচ্ছে ভালোবাসার পরিমাপক। ভালোবাসা পরিমাপ করা গেলে সবাই তা পরিমাপ করেই বলতো। আন্দাজে বলো, একটা কিছু তো বলবা। তোমার যা মনে হয় তাই বলো।
সবাই তো দেখি তাদের প্রিয় মানুষটার থেকে এটাই জানতে চায়। আমিও চাইলাম, ক্ষতি কি? ভালোবাসা কি কোনো বস্তু নাকি যে তা পরিমাপ করা যাবে? আপনি আগে বলুন যে আমাকে কতটা ভালোবাসেন, তারপর আমি বলছি। ভালোবাসা পরিমাপের জন্য একটা যন্ত্র থাকা উচিত ছিল, তাহলে কে কাকে কতটা ভালোবাসে তা সহজেই বোঝা যেত। এই যেমন ধরো, এখন মেপে দেখতাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমাকে আমি বেশি ভালোবাসি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, একদম সত্যি সত্যি উত্তর দিবেন, কোনো মিথ্যে চলবে না। আমার আগে অন্য কোনো মেয়েকে ভালোবেসেছেন কখনো? প্রশ্নটা শুনে আনান কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, এই যে আবার আপনি তো চলে গেছো, তোমার সাথে আর কথা নেই। তোমার লাইফের তুমি হওয়ার জন্য এত বড় একটা অফার করলাম, আর তুমি সেটাকে ব্যবহারই করছো না। এইটা কোনো কথা? আচ্ছা বাবা, সরি, আর হবে না। অপরিচিত কাউকে এত সহজে তুমি করে বলা যায় নাকি? আমি তো তাও চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট টাইম আর হবে না, মনে রাখার চেষ্টা করব ব্যাপারটা। তোমার কাছে আমি এখনও অপরিচিতই থেকে গেলাম। 2 মাসের বেশি পার হয়ে গেছে। এই সময়টাকে তোমার এতটাই অল্প মনে হয় পরিচিত হওয়ার জন্য? আর আমি তোমার স্বামী। আরে আমি তা বলিনি, কথাটা আমি কিভাবে বললাম আর আপনি কিভাবে নিলেন? তাহলে কি বললে মাত্র? তুমি বললে না যে অপরিচিত, আর আবারও আপনি বলছো? আমি ওভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি চেষ্টা করব মনে রাখার। আর হবে না, দেখবেন। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঘুমাই। তারপর তাদের নীরবতায় যেন জানান দিচ্ছিল দুজনের প্রতি দুজনের ভালোবাসার। কালো শাড়িতে রাজিতাকে আজ অনেক সুন্দর লাগছে। আনান নিজে রাজিতার জন্য কালো শাড়িটা কিনে দিয়েছে। সেই দিন নাকি কালো শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল, তাই আজও রাজিতাকে কালো শাড়ি পরতে বলেছিল আনান। আনানের কথা তো আর রাজিতা ফেলতে পারে না। পার্লার থেকে লোক আনতে চেয়েছিল রাজিতাকে সাজানোর জন্য, কিন্তু রাজিতা বলেছে যে ও শিমলা ভাবির কাছেই সাজবে। উনি নাকি অনেক সুন্দর করে সাজাতে পারেন। সন্ধ্যা থেকে লোকজন আসা শুরু করলো আমাদের বাড়িতে। রাজিদা আর আনানের জন্য বর আসন আর কনে আসন করা হয়েছে। আনানের সেখানে বসে থাকতে বিরক্ত লাগছিল। রাজিতা তখনও আসেনি। রাজিতা পৌঁছাতেই ওর দিকে হা করে তাকিয়ে রইল সবাই। সেজে গুজে অনেক সুন্দর লাগছে রাজিতাকে। আনান যেন ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। ওর ফ্রেন্ডরা ওর পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল সবাই। রাজিতাকে দেখতে পেয়ে আনানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই কি তোর সেই হুড়পড়ি যাকে দেখতে আসার জন্য আমাদের ফোন করে মাথা খাচ্ছিলি? তাই তো বলি, আনান আমাদের এত রিকোয়েস্ট কেন করছে? এমন বউ না দেখিয়ে তোর শান্তি হচ্ছিল না, তাই না? ওদের কথায় আনানের চমক ভাঙল। রাজিতার থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কী সব বলছিস তোরা? বিয়েতে কোনো প্রোগ্রাম করতে পারিনি বলে তোদের জন্যই প্রোগ্রাম রাখলাম, আর এখন তোরাই এমনভাবে বলছিস। এত আবদার করলাম আসার জন্য, যেন তোরা না বলতে পারিস যে আমার বউকে দেখিসনি। আর তোরাই। দোস্ত, ওসব বাদ দে তো। তার আগে বল যে তুই এই মেয়েকে কোথায় পেলি? এর কোনো ছোট বন্টন আছে নাকি? তাহলে আমরাও একটু চান্স নিতাম। যে মেয়ে এত সুন্দর, তার বোন থাকলে সেও নিশ্চয়ই সুন্দরী হবে। তোরা এবার একটু চুপ থাকবি? খুব তো আমার বউ দেখার জন্য পাগল হয়েছিলি, এইবার দেখ। তবে বেশি দেখবি না, নজর লেগে যাবে। নজর যেন না লাগে তার জন্য কি তুই আগে থেকে কালো শাড়ি পরিয়ে রেখেছিস নাকি? ওই যে দেখিস না, গ্রামে ছোট্ট বাচ্চাদের কালো টিপ দেয় যাতে নজর না লাগে। বলেই সবগুলো হেসে উঠল। আনানের মা রাজিতাকে এনে আনানের পাশে বসিয়ে দিল। দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। আনান কালো রঙের একটা শেরওয়ানি পরেছে। রাজিতা আনানের পাশে বসতে আনানের এক ফ্রেন্ড বলে উঠল, ভাবির কি ছোট বন্টন আছে নাকি? না মানে পরিচিত হতাম আর কি। রাজিতা কিছু বলার আগে আনানের আরেক ফ্রেন্ড বলে উঠল, আরে ভাই, সরাসরি এভাবে কেউ জিজ্ঞেস করে নাকি? ভাবি ওর কথায় কিছু মনে করবেন না, ওর মাথার একটা তার আসলে ছেঁড়া আছে তো। আপনি এটা বলুন যে আপনারা কয় ভাই বোন আর আপনি কত নাম্বার। এর মধ্যেই রাজিতার ফ্রেন্ডরাও ওখানে চলে এসেছে। রাজিতার চাচার বাসা থেকেও সবাই চলে এসেছে, শুধু রিমি আসেনি। সবাই আশেপাশেই আছে। রাজিতা খুব অস্বস্তি বোধ করছে। চারপাশে এত লোকজন, অথচ ও পুতুলের মতো বসে আছে। সবাই এসে ছবি তোলায় ব্যস্ত। রাজিতাকে চুপ থাকতে দেখে আনানের প্রথম বন্ধুটি বলল, ভাবি কি আমাদের সাথে কথা বলবে না? নাকি আনান আগেই মানা করে দিয়েছে যে আমার বন্ধুরা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলবে না?
কথাটা শুনেই রাজিতা আমতা আমতা করে বলতে লাগলো, আরে না, তেমন কিছুই না, আসলে আমি একাই, আমার আর কোনো ভাই বোন নেই। ঠিক সেই মুহূর্তে সেখানে আনানের মামাতো বোন রুকমা এসে উপস্থিত। রাজিতার কথা শুনে আনানের বন্ধুরা কিছু বলতে যাবে তার আগেই রুকমা বলল, আসলে আমাদের ভাবি সাহেবা এতিম, তার মা বাবাই নেই, ভাই বোন কোথা থেকে আসবে? আনানের এক ফ্রেন্ড রুকমাকে উদ্দেশ্য করে বলল, আপনি আনানের বোন? না মানে ওর বউকে যেহেতু ভাবি বললেন সেহেতু বোনই তো হবেন না? ওর কথা শুনে আনানের আরেক ফ্রেন্ড বলে উঠল, আরে আনানের বোন আসবে কোথা থেকে? তুই জানিস না ও একাই? ওদের কথা শুনে রুকমা হেসে বলল, আমি আনানের ভাইয়ার বোন, তবে আপন নয়, মামাতো বোন। সরি, আপনাদের কথার মাঝে ইন্টারফেয়ার করলাম, কিছু মনে করবেন না। আরে না, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আনানের মামাতো বোন মানে তো আমাদেরও মামাতো বোন। কথাটা বলে আনানের প্রথম ফ্রেন্ডরা রুকমার সাথে গল্প জুড়ে দিল। ওদের কথা বলার ফাঁকে আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো দেখছি আজ আমাকে বেহায়া বানিয়ে ছাড়বে। মানে এত সুন্দর কেন লাগছে তোমাকে? আমি তো চোখ ফেরাতেই পারছি না। কেউ খেয়াল করলে নির্ঘাত আমাকে বউ পাগল আর না হয় বেহায়া বানিয়ে ছাড়বে। আনানের কথা শুনে রাজিতা আনানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনাকেও তো কম সুন্দর লাগছে না, বলেই লজ্জায় চোখটা নামিয়ে নিল। রাজিতার মুখে আনান এই প্রথম প্রশংসা শুনে ভীষণ খুশি হলো। তবে ওর মুখে আবার আপনি শুনে আনান একটু অভিমানী সুরে বলল, আবার? ও সরি, আবারও ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এখন উঠলেই তো পারি, আমার ফ্রেন্ডরাও চলে এসেছে আর সবাই এসে গেছে, সবার সাথে একটু কথাবার্তা বলি। এমন সংসেজে বসে থাকতে ভালো লাগছে না। কেন, আমার পাশে বসে থাকতেও তোমার বিরক্ত লাগছে, নাকি সবার সাথে কথা না বলতে পেরে খারাপ লাগছে? আমি পাশে আছি অথচ তুমি অন্য সবার কথা চিন্তা করছো। আমরা কি ইচ্ছে করে বসে আছি নাকি? মা যে কেন এইসব ঢং করতে গিয়েছিল, আমার কথা শুনলে তো, সে যা বলবে তাই। সে তোমার শখ পূরণ করতে নাকি এইসব করেছে। কি সাদামাটাভাবে তোমার বিয়েটা হয়েছে। তোমার কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, এবার পূরণ করো সব। না, আমি বলছিলাম যে সবার সাথে একটু কথা বলে আসতাম। আমি তো জানতামই না যে মা আমার জন্য এত সব করেছে, তাহলে আমি আগেই মানা করে দিতাম। বিরক্ত লাগছে একদম। আচ্ছা, যা হওয়ার হয়েছে, বাদ দাও তো। সবাই এইদিকেই আসতে চুপচাপ নতুন বউয়ের মতো বসে থাকো, কোনো কথা বলতে হবে না আর, সবাই দেখছে। ওদের দুজনের মাঝখান থেকে হঠাৎ শিমলা ভাবি এসে বলল, দেবরজি, আশেপাশে আরও লোকজন আছে, এখন এত গল্প না করলেও চলবে, আপনাদের পার্সোনাল গল্পগুলো আমাদের না শোনালেও চলবে। কথাগুলো শুনে রাজিতা আর আনান দুইজনেই খুব লজ্জা পেয়ে গেল। শিমলা ভাবির সাথে আনান তেমন একটা কথা বলে না, সত্যি বলতে আনান সবার সাথে একটু কমই কথা বলে। এরপর শিমলা ভাবি রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ভাইকে বলেছি তোমাদের রুমটা সাজানোর ব্যবস্থা করতে, সেই দিন তো আনান কিছুই করতে দেয়নি, তাই আজ আনানকে না জানিয়ে তোমাদের সারপ্রাইজের ব্যবস্থা করেছি। তোমাকে আগে থেকেই জানিয়ে রাখলাম, হাজার হোক তুমি তো আবার আমার যা। বলেই হাসতে হাসতে ওখান থেকে চলে গেল শিমলা ভাবি। রাজিতা লজ্জায় চোখ একদম মাটির দিকে দিয়ে রেখেছে। শিমলা ভাবি কি বলল তা জিজ্ঞেস করতে যাবে, তখন আনানের ফ্রেন্ডরা এসে পড়ল। সবার ছবি তোলার হিড়িক দেখে আনান আর রাজিতা দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজিতা একটু ছুট পেতেই লোকজন কম আছে এমন একটা জায়গায় গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ ও দেখলো যে নিশাদ কারো সাথে ফোনে কথা বলছে। সুভার ব্যাপারে জিজ্ঞেস করার এটাই উপযুক্ত সময়। মনে মনে এটা ভেবে নিশাদের দিকে এগিয়ে গেল রাজিতা। তারপর নিশাদের ফোনে কথা বলা শেষ করতেই আশেপাশে দেখে নিয়ে রাজিতা নিশাদকে বলল, ভাইয়া কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? কখন আসলেন? জি ভালো আছি, তুমি? আর দিনকাল ভালোই যাচ্ছে, অনেকক্ষণ হলো এসেছে। তুমি একবারে এতগুলো প্রশ্ন করেছো কেন? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছি, সরি। আমিও ভালো আছি। আচ্ছা, নীলা আপুর সাথে দেখা হয়েছে? ও বাসার সবার সাথে দেখা হয়েছে? সবাই ওই দিকটায় আছে। কথা হয়েছে তোমার আপুর সাথে, বাকি সবার সাথেও কথা হয়েছে। রিমি আসেনি মনে হয়। নীলা বলল যে ও নাকি অসুস্থ, বেচারে একটু মজা করবে, তার হলো না। আর তোমার দেখা হয়েছে সবার সাথে? আমিও দেখা করেছি। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো, কি জানতে চাও?
এতে মনে করার আবার কি আছে? আপনার গার্লফ্রেন্ড কিভাবে মারা গিয়েছিল? না মানে আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। এই বয়সে অবশ্য কোনো কারণ ছাড়া তো মারা যায়নি। ঘটনাটা জানার আগ্রহ থেকেই বলছি, প্লিজ কিছু মনে করবেন না। গার্লফ্রেন্ড আমার? তাও আর মারা গিয়েছে? তুমি এসব কি বলছো? আমার তো কখনো কারোর সাথে রিলেশনই ছিল না। কলেজে থাকতে একটা মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হয়েছিলাম, তারপর ভয়ে আর কাউকে প্রপোজই করিনি, সেখানে আবার রিলেশন? তাহলে শুভা মেয়েটাকে? রাজিদার কথা শেষ না হতেই নিশাদ নীলাকে দেখতে পেয়ে বলে উঠল, আরে তুমি এখানে? আসো আসো আসো, রাজিতাও এখানেই আছে। তোমার কথাই বলছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো একটু আগে দেখলাম সবার সাথে তুমি নেই। নীলা হাসি মুখে নিশাদের কথার উত্তর দিলেও রাজিতার সামনে এসে থমথমে মুখে বলল, তুই এখানে কি করছিস? একদম কোনো জগা খিচুড়ি পাকানোর চেষ্টা করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। পরের কথাগুলো রাজিতার কানের কাছে মুখ নিয়ে বলল নীলা, যেন নিশাদ কথাগুলো শুনতে না পায়। নিশাদের সাথে রাজিতা এই বিয়ের ব্যাপারে হেল্প করছে, আর নীলা এখন ওকেই সন্দেহ করছে। আজীব দুনিয়া, কারো ভালো করতে নেই, সবাই ভুল বুঝে, ভাবতে থাকে রাজিতা। তারপর রাজিতা কিছু বলার আগেই নিশাদ বলে উঠল, কিছুই না, আমি এখানেই ছিলাম আর রাজিতাও এই দিকেই আসলো, তাই দেখা হয়ে গেল, চলো ওই দিকটায় যাই। বলে ওরা ওখান থেকে চলে গেল। নীলার কথাগুলো শুনে রাজিতা বুঝে গেল যে নীলা কি বোঝাতে চাইছে। একটা কথা কিছুতেই রাজিতার মাথায় ঢুকছে না যে নিশাদের যদি কোনো গার্লফ্রেন্ড না থেকে থাকে তাহলে শুভা মেয়েটা আসলে কে? আনানকে ওকে মিথ্যে বলেছে, কিন্তু আনান ওকে মিথ্যে কেন বলবে? অন্যদিকে নিশাদের এক্স থেকে থাকলেও সেটা স্বীকার করতে সমস্যা কোথায়? বরং লুকিয়ে রাখলেই তো সমস্যা। রাজিতাকে আনমনা দেখে আনান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ক্ষুধা পেয়েছে নাকি? চলো কিছু খেয়ে নিবে। রাজিতা অতগুলো লোকজনের সামনে থেকে আনানকে কিছুটা আড়ালে নিয়ে যেতে লাগলো। আনান এক ঝাটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? সবাই দেখছে তো। বলেই সবার দিকে হাসি মুখে তাকালো আনান। রাজিদা বুঝতে পারল যে এই শুভার রহস্য জানার জন্য ও পাগলের মতো ব্যবহার করছে। এই শুভার কথা যখনই ওঠে তখনই রাজিদা অন্যমনস্ক হয়ে যায়। নিশাদের গার্লফ্রেন্ড না হলে কে এই শুভা? রাজিতাকে ব্যাপারটা জানতেই হবে, নইলে ওর শান্তি নেই। রুমে ঢুকে আনানের চক্ষু তো চড়ক গাছ। রুমটা ফুল দিয়ে পুরো ভর্তি করে রেখেছে। আনান অবশ্য বাইরে বিরক্তি প্রকাশ করলেও মনে মনে খুশিই হলো। রাজিতার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে কে এই শুভা? সারাদিনের ক্লান্তি আর সন্ধ্যা থেকেই লোকজনের ভিড়ে রাজিতার মাথা ব্যথা হয়ে গেছে। আনানেরও একই অবস্থা। বাসায় এসেই আগে দুজনে ফ্রেশ হয়ে নিল। আনান রাজিতাকে বলল, মাথা ব্যথার কোনো ঔষধ খাবে? খুব বেশি খারাপ লাগছে? এই ফুলগুলো দেখে মনে হয় তোমার আরও বেশি বিরক্ত লাগছে, তাই না? অসুস্থতায় ভালো জিনিসও খারাপ লাগে। আচ্ছা, ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। রাজিতা একটু অসুস্থ বোধ করলেও ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে। আনানকে উদ্দেশ্য করে বলল, আরে না, এখন একটু ভালো লাগছে। আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। যা বলার কাল বলো, এখন একটু রেস্ট নাও। রাজিতা আনানের বুকে মাথা গুঁজে বলল, না, আমাকে এখনই জানতে হবে শুভাটা আসলে কে। বলেছি তো নিশাদের এক্স ছিল, মারা গিয়েছে। আচ্ছা, তুমি এই শুভা নিয়েই পড়ে আছো কেন? কারণ নিশাদ ভাইয়া বলেছে যে তার তো কোনো এক্সই ছিল না, উনি নাকি কখনো কোনো সম্পর্কেই জড়ায়নি। আমি কার কথা বিশ্বাস করব বলো? তাই বলে তুমি আমাকেই অবিশ্বাস করছো? অবভিয়াসলি নিশাদ মিথ্যা বলেছে। নীলাকে হয়তো ও এটাই বলেছে যে ওর কখনো কারোর সাথে রিলেশন ছিল না। সেখানে আমাকে যদি ওর এক্সের কথা বলে তাহলে নীলাও ব্যাপারটা জেনে যাবে, আর এই ভয়েই ও মিথ্যে বলেছে। সরি, আমি ব্যাপারটা বুঝতেই পারিনি। আমি তো উল্টো তোমাকেই অবিশ্বাস করছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হবে না, ওকে? এবার কথা না বলে চুপচাপ ঘুমানোর ট্রাই করো, দেখবে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। রাজিতা বলে আনানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ও শুধু শুধু আনানকে ভুল বুঝছিল। নিশাদ আর নীলার জন্য ওকে মিথ্যে বলেছে ভেবে এইটুকু খারাপ লাগলো। এত বড় একটা সত্যি নীলার থেকে না লুকালেও পারত,
বলে দিলে কি এমন ক্ষতি হতো? একদিন না একদিন তো নীলা জেনেও যেতে পারে। তখন কি হবে? ভাগ্যিস শুভা বেচারি বেঁচে নেই, নইলে নীলার হাতে পড়লে খবর ছিল। কথাগুলো ভাবতে ভাবতে শিউরে ওঠে রাজিতা। পুরো ছুটির দিন রাজিতা আর আনান বাসাতেই ছিল। অন্যান্য ছুটির দিনে একটু বাইরে বের হয়, নইলে রাজিতার চাচার বাসা থেকে ঘুরে আসে। কিন্তু রাজিতার শরীরটা বেশি ভালো না থাকায় এই ছুটিটা বাসাতেই কাটিয়েছে। রাজিতার প্রতি আনানের কেয়ার দেখে আনানের মা বাবা ভীষণ খুশি হয়েছেন। ওনারা তো ভয়ে ছিলেন যে ওনাদের পছন্দ মতো মেয়েকে আনানের পছন্দ হবে কিনা, কিন্তু এখন দুজনকে দেখে ওনারা খুব খুশি। রাজিতা ক্লাসে ঢুকতেই মালিহা ওর দিকে এগিয়ে এসে বলল, এত দেরি হলো কেন তোর? আমি তো তোকেই খুঁজছিলাম। রাজিতা ব্যাগটা নামিয়ে বসতে বসতে বলল, কই দেরি হয়েছে, ঠিক সময়ে তো এসেছি। আর তুই হঠাৎ আমাকে কেন খুঁজছিস? মালিহা ওর পাশে বসতে বসতে বলল, আরে তুই সুভা সম্পর্কে জানতে চেয়েছিলি না? আমি আপুর কাছ থেকে শুনেছি, হোয়াট এ ট্রেজেডি। মানে? উনি সুইসাইড করেছিলেন, তাও আবার আমাদের ভার্সিটিতেই, সবার সামনে, ছাদ থেকে ঝাঁপ। ঘটনাটা কল্পনা করতে গা শিউরে ওঠে। এমন ঝাপসা না রেখে সোজাসাপটা বলতো কিভাবে কি হয়েছিল, আর সুইসাইড কেন করেছিল তা কিছু জানতে পেরেছিস? আমার আপু যতটুকু বলল তাই তোকে বলছি। শোন, শুভা আমাদের 3 বছরের সিনিয়র হবে হয়তো। আমাদের ভর্তির 2 বছর আগের ঘটনা। আরে ঘটনাটা কি সেটা আগে বল। কবেকার ঘটনা সেটা পরে শুনলেও হবে, আসল ঘটনাটা আগে বল। আরে বাবা সবুর কর, বলছি তো নাকি। শুভা আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দরী ছিল। তবে কারোর সাথে তেমন মিশতো না, বন্ধুবান্ধব বেশি ছিল না, আর তেমন কেউ ওনাকে চিনতেও না। পড়াশোনা নিয়েই সারাক্ষণ তিনি ব্যস্ত থাকতেন। মালিহা, সুইসাইড কেন করেছিল সেটা বলবি তো আগে নাকি? আরে ভাই বলছি, কথার মাঝে এত ফোরন কাটলে কথা শেষ হবে কি করে? আচ্ছা বল। উনি তখন সবে সেকেন্ড ইয়ারে উঠেছে। রোজকার মতো সেই দিনও সবার সাথে স্বাভাবিকভাবে ক্লাস করেছে। ক্লাস শেষে যেখানে ওনার বাসায় যাওয়ার কথা সেখানে ছাদে কেন গিয়েছিল কেউ জানতো না। ওনার তেমন বন্ধুবান্ধবী না থাকায় কেউ তেমন খেয়ালও রাখেনি। হঠাৎ ছাদ থেকে কিছু একটা ঝুপ করে পড়ার আওয়াজ পেয়ে সবাই ছুটে আসে নিচে। 1জন 2জন করে পুরো ভার্সিটির মানুষ জমা হতে থাকে। 7 তলার উপর থেকে পড়ে মুখটা সাথে সাথে থেতলে যায়, মৃত্যুও সাথে সাথেই হয়। এইটুকু বলেই মালিহা চুপ হয়ে যায়। রাজিতার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। একটা অচেনা মেয়ের জন্য ওর চোখ থেকে কেন পানি পড়ল তা রাজিতা বুঝতে পারল না। রাজিতা চোখের পানিটুকু মুছে বলল, তারপর? আর তখনই ক্লাসে স্যার চলে আসলো পুরো ঘটনাটা শোনার জন্য। রাজিতা ছটফট করতে থাকে। আজকের ক্লাসটা যেন শেষ হচ্ছে না। আইনস্টাইন তার আপেক্ষিকতার সূত্র ঠিকই বলেছে, কোনো কোনো সময় আধ ঘন্টাকেও বছর মনে হয়, আবার কোনো কোনো সময় সারা দিনটাকেও কয়েক মিনিট মনে হয়। এখন রাজিতার কাছে প্রতিটা মিনিট এক একটা ঘন্টার মতো লাগছে, সময় যেন কাটছে না। স্যার ক্লাস থেকে যেতে না যেতে রাজিতা মালিহাকে ক্লাসের বাইরে বারান্দায় এক সাইডে নিয়ে যেতে যেতে বলল, এইবার পুরো ঘটনাটা সুন্দর করে বলতো আমাকে। তারপর কি হলো, আর কেনই বা শুভা সুইসাইড করেছিল? মালিহা রাজিতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই শুভাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? মেয়েটা তোর কে হয়? আরে আমার কেউ নয়, তবে শুনেছি যে মেয়েটা নাকি আমার মতো দেখতে, তাই তার সম্পর্কে জানার আমার এত আগ্রহ। এইবার বাকি ঘটনাটা বলতো। ক্লাস শেষ হতে না হতে ওদের দুজনকে বাইরে আসতে দেখে নেহাও ওখানে চলে এসেছে। নেহা মালিহা আর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা ক্লাস শেষ হতে না হতে এভাবে হুড়মুড় করে বেরিয়ে এলি কেন? তখন থেকে দেখছি যে তোরা কি যেন নিয়ে ফুসফুস করছিস। কি হয়েছে আমাকেও বলবি, আমিও একটু শুনি। মালিহা তখন বলল, শুভা নামের একটা আপুর গল্প করছি, আমাদের ক্যাম্পাসেই পড়তো, সুইসাইড করেছিল, দেখতে নাকি রাজিতার মতো ছিল, যদিও আমি জানি না। নেহা একটু চিন্তা করে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, রাজিতা, তুই ফার্স্ট ইয়ারে থাকতে আমাকে একদিন বলেছিলি না যে তোকে কেউ শুভা বলে ডেকেছিল? রাজিতা তখন মনে হলো যে সে কোথায় শুভা নামটা শুনেছিল। ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই একটা মেয়ে ওকে শুভা বলেছিল। সেই দিন ও এসে ঘটনাটা নেহাকে বলেছিল। সেই মেয়েটা এটাও বলেছিল যে রাজিতাকে নাকি ওই শুভা মেয়েটার মতোই দেখতে, তাই ভুল করে ডেকে ফেলেছে। সেই দিন রাজিতা কিছু না বুঝতে পারলেও আজ বুঝতে পারলো যে তার মানে আনান ঠিকই বলেছে।
শুভা মেয়েটা কিছুটা রাজিতার মতো দেখতে ছিল, আর এটাও সত্যি যে মেয়েটা মারা গিয়েছে। কিন্তু আনানোকে পুরো ঘটনাটা কেন জানায়নি, নাকি ঘটনাটা ও নিজেই জানে না? তবে বন্ধুর জিএফের এত বড় ঘটনা তো ওর জানার কথা, নাও জানতে পারে। নিশাদ তো এখন স্বীকারই করছে না যে ওর গার্লফ্রেন্ড ছিল। সে আবার তার মারা যাওয়ার ব্যাপারেও এত ডিটেলস আনানকে জানিয়েছে বলে মনে হয় না। হয়তো শুধু এইটুকুই জানিয়েছে যে মারা গেছে। আর আনান তো কারো সম্পর্কে জানতে অত আগ্রহী বলেও মনে হয় না। রাজিতাকে চুপ থাকতে দেখে নেহা আবার বলল, কী রে, মনে নেই তোর? আমার কিন্তু স্পষ্ট মনে আছে, তুই আমাকে বলেছিলি। তা উনি কীভাবে মারা গেছেন? রাজিতা বলল, এইবার মনে পড়েছে। আচ্ছা মালিহা, বলতো তারপর কি হলো? মালিহা এবার বলতে লাগলো, লাশটা ছাদ থেকে পড়তে দেখেই কয়েকজন ছুটে ছাদে চলে গেল, কেউ ওখানে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু ছাদে অন্য কেউ ছিল না, আর ছাদ ছাড়া অন্য কোনো তলা থেকে পড়ার কোনো চান্সও ছিল না, কারণ সব তলাতেই স্টুডেন্ট ছিল। তারপর পুলিশ আসলো, ওর পরিবার আসলো, লাশ নিয়ে চলে গেল। পুরো ভার্সিটিতে কয়েকদিন একটা থমথমে পরিবেশ বিরাজ করতে লাগলো। রাজিতা এবার বলল, ওর পরিবারে কে কে ছিল জানিস কিছু? পত্রিকাতে ছাপানো হয়েছিল, আর এমনি খবরেও দেখানো হয়েছিল ঘটনাটা। তুই নেটে সার্চ করলেই পেয়ে যাবে। ওর আর কোনো ভাই বোন ছিল নাকি? মা মনে হয় একজন ডাক্তার, আর বাবা কোনো একটা ব্যাংকের ম্যানেজার ছিল। আমার সঠিক মনে নেই। শুভা ওনাদের একমাত্র মেয়ে ছিল। একমাত্র মেয়েকে হারিয়ে ওনারা পাগলের মতো হয়ে গিয়েছিল। তার মানে কি উনি আত্মহত্যাই করেছিল? কিন্তু আত্মহত্যাই বা কেন করলো তা জানি না। কিন্তু কারো সাথে ওনার তো শত্রুতা ছিল না যে হত্যা করবে তাকে। সবাই বলা বলি করছিল যে বয়ফ্রেন্ডের সাথে রাগ করে নাকি সুইসাইড করেছিল, কিন্তু ওনার বয়ফ্রেন্ড আদৌ ছিল কি না সেটা কেউ জানতো না। আসল কথা হলো, ওনার মৃত্যুটা একটা রহস্যই থেকে গিয়েছিল। সুইসাইড নাকি মার্ডার কেউ বলতে পারছিল না। ফরেন্সিক রিপোর্টেও তেমন কোনো তথ্য পাওয়া গিয়েছিল না বলে শেষে আত্মহত্যা বলেই চালিয়ে দিয়েছিল। কিন্তু কিন্তু কি, কিছুদিন পর একইভাবে আরেকটা লাশ পাওয়া যায়। তবে সেটা ছিল একটা ছেলের লাশ। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে লাশটা ছিল শুভা আপুর এক ক্লাসমেটের। আর রাতে গার্ড দেওয়া অবস্থায় ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড লাশটা দেখতে পান। তার মানে ওই ছেলেটাও সেমভাবে খুন হয়েছিল? সেটাও কেউ বলতে পারেনি, কারণ রাতে তো পুরো ক্যাম্পাস বন্ধ থাকে। আর অত রাতে ছেলেটা ছাদে কিভাবে আর কেন গিয়েছিল তা কেউ জানতো না, আর সেটা কেউ বুঝতেও পারেনি। সবাই ধারণা করেছিল যে ওই ছেলেটাই হয়তো শুভার বয়ফ্রেন্ড ছিল। নিজের প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেও সেইমভাবে আত্মহত্যা করে নেয়। ওই মৃত্যুটা নিয়েও কোনো তদন্ত হয়নি? হয়েছিল, তবে ওগুলো ভার্সিটির অভ্যন্তরীণ ব্যাপার। সুইসাইড না বলে মার্ডার বললে বিভিন্ন ঝামেলায় পড়তে হতো কর্তৃপক্ষকে। এমনিতেও তো দুইটা সুইসাইডের কেসে অনেক দিন অনেক ঝামেলা চলেছিল ক্যাম্পাসে। ক্যাম্পাসের মধ্যে এভাবে লাশ পাওয়া নিশ্চয়ই কোনো রহস্য ছিল এতে। সেটা পরে ধামাচাপা দিয়ে দেয়। আপুর কথা এগুলো, আমি বুঝি না এসব কিছু। আসলেই কি ওনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল? নেহা বলল, তোকে এসব নিয়ে ইনভেস্টিগেশন না করলেও চলবে। বোঝাই তো যাচ্ছে লাভ প্রবলেম। একজনের ভালোবাসায় অন্যজনের জীবন দান, কি ভালোবাসা! রাজিতা ওদের সাথে একমত হতে পারল না, কারণ ও জানে যে ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড ছিল না। ওর বয়ফ্রেন্ড তো ছিল নিশাদ। তার মানে দুইটাই কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না হয়তো। রাজিতার ভাবনায় ছেদ করে নেহা বলল, আরে স্যার অলরেডি ক্লাসে চলে গেছে, আর আমরা এখানে গল্পে মেতে আছি। তাড়াতাড়ি চল, আনন্দ স্যারের ক্লাস এখন। রাজিতা ওদের সাথে তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। এই নিয়ে আজ আনান নির্ঘাত ওকে জিজ্ঞাসাবাদ করবে যে ক্লাস বাদ দিয়ে কোথায় ছিল। শেষমেশ এসে ওর ক্লাসেই দেরি হয়ে গেল। ক্লাস শেষে আনান রাজিতাকে ওর রুমে যাওয়ার জন্য ইশারা করে চলে গেল। রাজিতা বুঝতে পারলো যে ক্লাসে দেরি করে ঢোকার জন্যই নিশ্চয়ই লেকচার দিবে। ক্লাস শেষে আনান রাজিতাকে ওর রুমে যাওয়ার জন্য ইশারা করে চলে গেল। রাজিতা বুঝতে পারলো যে ক্লাসে দেরি করে ঢোকার জন্য নিশ্চয়ই লেকচার দিবে। কিন্তু আনানের অফিস রুমে নিশাদকে দেখে রাজিতা অবাক হয়ে গেল। সালাম দিয়ে নিশাদের পাশের চেয়ারটায় বসতে বসতে রাজিতা বলল, আপনি এখানে কি মনে করে? সব ঠিকঠাক আছে তো?
নিশাদ একটু ইতস্ততভাবে বলল, সরি এভাবে ভার্সিটিতে এসে তোমাকে বিরক্ত করার জন্য। আসলে তোমাকে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। সেই দিন তোমাকে মিথ্যে বলার পর থেকে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে সত্যিটা জানানো দরকার। রাজিতা একটু হেসে বলল, আরে ভাইয়া সমস্যা নেই, আপনার বন্ধু আমাকে সবটা বলেছে। আপনি নির্ভয়ে থাকবেন, আমি আপনি আর নীলা আপুর মাঝে কোনো দেয়াল তৈরি হতে দেব না। আমি জানি তুমি বলবে না, আসলে আমি নীলাকে বলতাম, কিন্তু ফার্স্টেই ইমপ্রেশন বাড়ানোর জন্য মিথ্যা বলে ফেলেছিলাম তাই। আচ্ছা সমস্যা নেই, তবে আমি শুধু একটা কথাই জানতে চাই, বলবেন কি আমাকে? আনান এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এবার মুখ খুলল। রাজিতা, তোমাকে বলেছি না কারো পার্সোনাল ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না। শুভা মারা গিয়েছে অনেক বছর হলো, তুমি বারবার সেই নামটা নিলে নিশাদের পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবে। তুমি বোঝো না কিছু? পুরনো ক্ষতে আঘাত করতে নেই। রাজিতা এবার বলল, আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে শুভা আপু সুইসাইড করেছিল নাকি মার্ডার। আনান বলল, তুমি এসব জানলে কি করে? কোন সব? এই যে শুভা কিভাবে মারা গিয়েছিল? আমি তো কিছুই বলিনি এখনও। আমি তো শুধু জানতে চেয়েছি, কেন আপনি জানেন নাকি কিছু? আনান এবার আমতা আমতা করে বলল, আমি জানবো কি করে? নিশাদ এই ব্যাপার আমাকে কিছুই জানায়নি, শুধু বলেছিল যে ওর গার্লফ্রেন্ড শুভা মারা গিয়েছিল, এই আর কি। নিশাদ এবার ওদের দুজনকে লক্ষ্য করে বলল, তোরা একটু চুপ করতে এবার। আর রাজিতা, আমি নিজেও জানি না যে সেটা সুইসাইড ছিল নাকি মার্ডার, তবে ওর মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়েছিলাম। সো আশা করি এই নিয়ে তুমি আর কখনো কোনো কথা তুলবে না, আনানকেও জিজ্ঞাসা করবে না, ও এই ব্যাপারে কিছুই জানে না। আরেকটা কথা, নীলা যেন এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। তারপর আরও কিছুক্ষণ গল্প করে রাজিতা ক্লাসে চলে গেল। এরপরে ওর আরও একটা ক্লাস আছে, আনানের আজকের মতো ক্লাস নেওয়া শেষ, তাই ও বসে বসে নিশাদের সাথে গল্প করতে লাগলো। নিশাদ আজ অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসেছে।